প্রবেশ করছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম। দেখুন হ্যাঁ 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 এক্স্যাক্টলি, কিন্তু তাই না, জাস্ট আপনার এটা ভিজুয়াল ইলিউশন, মানে এই যে চোখের ধাঁধা। এক্স্যাক্টলি, কারণ এখানে এই যে মাস্কিং করা আছে ইয়ালোগুলো দিয়ে, ওর জন্য মনে হচ্ছে, কারণ পেছনের যে স্কোয়ারটা আছে ওটা কিন্তু রোটেট করছে জাস্ট। একদম, আর দেখে মনে হচ্ছে যে ছোট হচ্ছে বড় হচ্ছে, এটা ইলিউশন। হ্যাঁ, এখানে একটা লিকুইড আছে, এটা লিকুইডের মাধ্যমে আমরা কি হচ্ছে অবহেলিত রশ্মি পাঠাচ্ছি। আচ্ছা, যেই অবহেলিত মানে ইনফ্রারেড আর কি। হ্যাঁ, যেটা যদি গরম হয় সাথে ধাক্কা খেয়ে বেঁকে যাচ্ছে। আচ্ছা, যেই বেঁকে যাচ্ছে সেই মাইক্রো প্রসেসরে ধরা পড়ছে আর একটা সাউন্ডস ক্রিয়েট হচ্ছে। সেম জিনিসের ফলেই আর কি আমাদের বল ইনসুইং হয়, আউটসুইং হয়। হ্যাঁ, ক্রিকেট বলের ইনসুইং আউটসুইং, এটা ম্যাগনাস এফেক্ট খুব সুন্দর ডেমনস্ট্রেট করা আছে এখানে, দারুণ। হিউম্যান বডি যদি এটা খোলা যায়, হ্যাঁ জানি আমি, খোলা যায়। যেই খুলে দেখলাম এখানে প্রথমেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা দেখতে পাচ্ছি। তাহলে এটাও পাত নয়, তাহলে অন্য একটা পাত খুঁজতে হবে। এটা হিরে দিয়ে কি কয়লা কাটবো? না, না, হিরে দিয়ে কয়লা কাটবো। বোরন কার্বাইড। বোরন কার্বাইড দিয়ে কয়লা কাটতে হয়, আর বোরন কার্বাইড কিন্তু হিরের মতোই শক্ত হয়। তাহলে এটা কি করবে? কয়লা মেকানিক্যাল টেলিভিশন, তার ইতিহাস। যান্ত্রিক টেলিভিশন একটা চাকতি থাকে, যার মধ্যে দিয়ে এই সেই চাকতিটা দেখাচ্ছি। এই চাকতিটা রয়েছে, যার মধ্যে অনেক ছোট ছোট। ওকে, সেফটি অ্যাপারেটাস নানা ধরনের থাকে। ওকে, এখানে সিও ডিটেক্টিং টিউব যেটা দিয়ে কার্বন মনোক্সাইডকে ডিটেক্ট করা হয়, আর মিথেনোমিটার যেটা দিয়ে মিথেনকে ডিটেক্ট করা হয়। Okay. হেলমেট, মাস্ক, চেস্ট গার্ড, নি গার্ড এইসব আর কি এখানে পাওয়া যায়, এখান থেকে নিয়ে যেতে পারে। Okay. আর আসল কোল মাইন থাকে একদম ভিতরে। আচ্ছা, সেখানে কিছু না। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি ওই ভেতরে এই সব লাইনের মাধ্যমে কয়লা যায়। হ্যাঁ ম্যাম, এখানে দেখতে পাবেন এই হ্যাঁ। লিফট আছে, এই আচ্ছা। লিফটে করে ওয়ার্কার্সরা নিচে কাজ করতে নামে, আচ্ছা। আর এখানে কয়লা তুলে আর কি উপরে পাঠানো হয়। লিফটটাকে চালানোর জন্য দুজন ওয়ার্কার্স বসে থাকেন, আর এই টেলিফোনের মাধ্যমে আর কি লিফটটাকে চালানো হয়। আচ্ছা, এখানে উপরের দিকে যদি তাকান একটা রুট সাপোর্ট থাকে, এটা আর কি রুট সাপোর্ট করছে যাতে কোনোভাবে ছাদ ভেঙে না খসে পড়ে। না পড়ে। হ্যাঁ। একটু সামনের দিকে এগিয়ে যান, দেখুন ওই রুটটা এগিয়ে যাচ্ছে, পরের স্টেপটা আর একজন গাইড আছে উনি বলে দেবেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আমরা এখন কোল মাইন্সের ভেতরে আছি, দেখছেন খুব ভালো এক্সপ্লেন করলেন একজন কিভাবে কয়লা তোলা হয়। বিআইটিএম এর মধ্যে সেটা কিন্তু খুব সুন্দর এক্সপ্লেন করা আছে। এখানে ডেভিড সেফটি ল্যাম্প রয়েছে, হামফ্রে ডেভিড সেফটি ল্যাম্প। এখানে কোল টাব রয়েছে, এখানে কয়লা এভাবে জমা করা হয় এবং প্রসেস করা হয়। লং ওয়েল চেম্বার। লং ওয়েল চেম্বারে কি হয়, অনেক বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়, আর পুরো জায়গা জুড়ে একটা মেশিনকে এক্সটেন্ড করে দেওয়া থাকে। তো যে মেশিনটা এক্সটেন্ড করে দেওয়া থাকে তার যেখানে কয়লা কাটা আছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এটার নাম হচ্ছে শিয়ারিং কাটার। দেখতে পাবে বড় ডিস্ক থাকে, আর এটা ঘুরতে ঘুরতে দেয়াল থেকে কয়লা কাটা। এই যে স্পাইক্সগুলো কিন্তু খুবই ধারালো হয় এবং খুবই শক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। সবথেকে শক্ত পদার্থ কি হয় পৃথিবীতে? হিরে। কিন্তু হিরে দিয়ে কি কয়লা কাটবো? না, না, হিরে দিয়ে কয়লা কাটবো। বোরন কার্বাইড। বোরন কার্বাইড দিয়ে কয়লা কাটতে হয়, আর বোরন কার্বাইড কিন্তু হিরের মতোই শক্ত হয়। তাহলে এটা কি করবে? কয়লা কাটতে থাকবে। তাহলে আমরা মেশিনটা অন করে দেখি কিভাবে কাজ করে। দেখো ঘুরতে ঘুরতে কয়লা কাটছে এবং এটা কিন্তু দুদিক থেকে কয়লা কাটছে। আচ্ছা, কি দেখতে পেলে যে এটা কিন্তু সিলিং থেকেও কাটতে পারছে আর দেয়াল থেকেও কিন্তু কাটতে পারছে। তাহলে দুদিক থেকে কয়লা কাটার জন্য ছাদের হাইটটা কি হবে? বেড়ে যাবে, তাই তো? ছাদের হাইটটা যদি বেড়ে যায় সেই জন্য আগের মতো রুফ সাপোর্ট আর কি এখানে ব্যবহার করা হয় না। এখন যে রুফ সাপোর্ট ব্যবহার করা হয় তার হাইটটাকে অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য এখানে ইউজ করা হচ্ছে অ্যাডজাস্টেবল রুফ সাপোর্ট। মাথার উপরে দেখো সবুজ রঙের অ্যাডজাস্টেবল রুফ সাপোর্ট থাকে, আগের থেকে একটু আলাদা। আর এই যে মেশিনটা এত স্লো মুভ করছিল, কিন্তু এত স্লো হয় না আসলে, আসলে কিন্তু খুব স্পিডে হয়। 1 মিনিটে কিন্তু 5 টন পর্যন্ত কয়লা কাটতে পারে, আর পুরো জায়গার পুরো কোল মাইনাস 45% কয়লা এই মেশিনটাই কাটতে পারে। মেশিনটা কিন্তু মুভও করতে পারে, সামনে কাটতে কাটতে চলে যাবে এবং এখানে দেখতে পাবে এই যে হ্যান্ডেলটা, এটা দিয়ে হাইটকে অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, এর একটা ছোট্ট ভার্সন আমরা এক্সিটের দিকে দেখে নিতে পারবো, ওটা সেলফ অপারেবল, নিজেরা চালিয়ে নিতে পারবে। এছাড়াও কি হয়, একটা কোল মাইন
লাইনের মধ্যে অনেক সময় জল চলে আসে, তো গ্রাউন্ড ওয়াটার আসতে পারে বা ফ্লাড ওয়াটার, তো সেই জলটাকে বার করে তারপর আবার কাজ শুরু করা হয়। জল বার করার জন্য একটা ওয়াটার পাম্পিং সিস্টেম থাকবে, সেটার একটা ছোট্ট মডেল বাইরে আছে এক্সিটের দিকে। তো চলো এক্সিটের দিকে সেটা দেখি। ওয়াটার পাম্পিং সিস্টেম, দেখো নিচে জল জমে আছে, মেশিনকে অন করলে জলকে কালেক্ট করে আর কি উপরে চলে যাবে। দেখতে পাচ্ছ নিচের জমা জলকে কিন্তু পাইপের থ্রু দিয়ে উপরে বার করা হচ্ছে। মেশিনটা দেখতে পাবে এখানে পাম্পিং সিস্টেমে কাজ করছে, ঠিক আছে। এছাড়াও আরও অনেক মেশিন আছে, দেখো ওখানে আমরা যে মেশিনটা দেখলাম সেইটা আছে ডিস্ক শেয়ারার। আর ধীরে ধীরে এগিয়ে যাও, মেশিনগুলো উপরে করে দেখো। আর একটু দেখে নাও। ওরে প্রেস করে রাখতে হবে। এটা হচ্ছে ড্রিলিং মেশিন। বিআইটিএম কোল মাইন্স থেকে আমরা এই জায়গাটা থেকে বেরালাম। এই এক্সিট গেটটা থেকে বেরালে এখানে বিভিন্ন রকমের, এখানে কংক্রিটের দেওয়াল, স্টিলের কাঠামো লাগানো আছে, যেগুলো মূল টানেলকে ছাদ থেকে ভেঙে পড়া থেকে রক্ষা করে কীভাবে সেটা দেখানো হয়েছে এখানে। তার নিচে আছে কয়লা খনির মূল টানেলের রাস্তায় বিভিন্ন রকমের সাপোর্ট থাকে, দেখুন এই সাপোর্টগুলো থাকে যাতে ওপর থেকে ভেঙে না পড়ে, কারণ খনির মধ্যে প্রবেশ করেছে, সেখান থেকে কয়লা কাটা হচ্ছে, তাহলে সেই জিনিসটা তো উপরে ভেঙে পড়তে পারে। আর তারও নিচে যেটা রয়েছে সব লেখা আছে এখানে, এটা একটা পুরনো আর বিপজ্জনক পদ্ধতি, আগে করা হতো এইভাবে কয়লা কাটা হতো, কিন্তু এখন এটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এইভাবে আগুন জ্বালিয়ে। এটা তো পসিবলই নয়, খুব আগে হতো প্রথম দিকে একদম। আর যে কয়লা খনিটা আর ব্যবহার করা সম্ভব নয় কারণ সেটা বড্ড বিপজ্জনক, তখন সেটাকে এই অবস্থায় ফেলে রাখা হয়। আর এখানে কিছু বড় পিলার থাকে, এটা মডেল করে দেখানো হয়েছে, যেখানে দুটো ঢালু পাথরের পথের মাধ্যমে বোর্ড আর পিন দিয়ে কীভাবে এগানো হবে, মানে এটাতে ভেঙে পড়তে পারে, তাহলে বোর্ড আর পিন দিয়ে একটু 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 করে জায়গা করে করে এর মধ্যে দিয়ে এগানো হবে, তার একটা প্রোটোটাইপ দেখানো হয়েছে। আর এটা হচ্ছে খুব মডার্ন জিনিস, যেটা কয়লা খনির মূল সাপোর্টের রাস্তায় এরকম সাপোর্ট দিয়ে দিয়ে যাওয়া হয়, যে যাওয়ার পথে এখনকার দিনে এই সাপোর্টগুলো দিয়েই যাওয়া হয়, বিশেষ করে বিদেশে, ইউরোপে এবং নর্দার্ন আমেরিকায়। তো এটা না করতে পারলে সেখানে তো মাইনিং করাই যাবে না, ওদের যে শ্রমিক ল আছে সেখানে যেটা বলে। আর এখানে কিছু ইনস্ট্রুমেন্ট দেখানো আছে, বিভিন্ন লিভার রয়েছে, এগুলো হচ্ছে মাইনার। এই যন্ত্রটা কিন্তু কন্টিনিউ মাইনিং করতে পারে, যতটুকু শুনেছি এক নাগাড়ে 8 ঘন্টা পর্যন্ত মাইনিং করতে পারে, 16,000 টন কয়লা মাইন করার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে। আর এটাও একটা মাইনার ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন মাইনার ইনস্ট্রুমেন্টগুলো বিভিন্ন রকমের, বিভিন্ন মানের, বিভিন্ন দামের এবং বিভিন্ন রকমের কয়লার জন্য, কারণ কোন কয়লার কাঠিন্য কেমন সেটা তো সেখানে গিয়ে টেস্টিং হয়, তারপরে সেই মাইনার ইনস্ট্রুমেন্টটা ইউজ হয়। এটা হচ্ছে শর্ট ওয়াল কোল কাটার, ছোট্ট যেখানে ওয়াল আছে, দেখুন একটা প্রোটোটাইপ করা হয়েছে এই দেওয়াল থেকে কোল কাটার জন্য। মনে রাখবেন এটা কিন্তু রূপ থেকে কাটতে পারবে না, শুধু দেওয়াল থেকেই কয়লা কাটতে পারবে। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস মাইনারের সব থেকে মডার্ন, ছোট অথচ সবচেয়ে বেশি কার্যকরী। সামনেটা যেটা তৈরি ওটা কিন্তু বোরন কার্বাইড, যার ফর্মুলা B4C, সেটা দিয়ে তৈরি হয়, যেটা ওয়ার্ল্ডের হার্ডেস্ট সাবস্টেন্স, আর্টিফিশিয়ালি অকারিং। ন্যাচারালি অকারিং হলে ডায়মন্ড হতো, বাট ডায়মন্ড উইল বি ভেরি এক্সপেন্সিভ, তাই ডায়মন্ড তো ব্যবহার করা সম্ভব নয়, তাই বোরন কার্বাইড দিয়ে ওটা তৈরি করে। আর এদিকে দেখানো হয়েছে যে কোল মাইন্সে তো অনেক জল ইউজ হয়, সেই জলটাকে নষ্ট না করে কীভাবে সেটাকে রিইউজ করা যায়, চাষের কাজে বা ইন্ডাস্ট্রির প্রয়োজনে ইউজ করা যায়, তার একটা প্রোটোটাইপ এখানে দেখা হয়েছে। এখানে লেখাই আছে ওয়াটার পাম্পিং সিস্টেম। যদি আপনারা এই সুইচটা দেন তাহলে কিন্তু এই ওয়াটার পাম্পিং সিস্টেমটা চলবে এবং সেটা পুরোপুরি দেখানো যাবে। এই জলটা আস্তে আস্তে এখান থেকে উঠবে, এই ডান দিকে চলে আসবে। আর এখানে দেখানো হয়েছে কয়লা খনির ভেতরে যখন কাজ করতে হয় তখন প্রচুর শুষ্ক হয় এবং ঠান্ডা বায়ুর প্রয়োজন, কারণ ভেতরটা খুব গরম হয়। আধুনিক পদ্ধতিতে একটা কয়লা খনিতে দুটো শ্যাফট ব্যবহার করা হয়, একটা দিয়ে
ঠান্ডা জট এবং শুষ্ক বাতাসকে নিচের কয়লা খনি পর্যন্ত নিয়ে আসা হয়, আর অন্যটা দিয়ে দুর্গন্ধযুক্ত বিশেষ করে কার্বন মনোক্সাইড যদি কোনোভাবে থেকে যায় বা হাইড্রোজেন সালফাইড H2S, সেই বিষাক্ত গ্যাসকে কিন্তু বাইরে বের করে দিতে হয়। সবুজ আলো ঠান্ডা এবং শুষ্ক বাতাসের প্রবেশটাকে ইন্ডিকেট করে এবং লাল আলো দুর্গন্ধযুক্ত বিষাক্ত বাতাসকে বাইরে নিয়ে যাওয়াটাকে ইন্ডিকেট করে। দেখুন এখানে গ্রিন রয়েছে একটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন গ্রিন, ওটা তাহলে আমাদের যে শুষ্ক এবং ঠান্ডা বাতাস যাচ্ছে যাতে কয়লা খনি শ্রমিকরা কাজ করতে পারেন, আর লালটা দিয়ে তো বেরিয়ে যাবে যে দূষিত বাতাসটা, ওই দিকটা লালটা আছে। আর এটা নিচে একটা পোর্শন দেখানো হয়েছে কয়লা খনির নিচে কেমন সাপোর্ট থাকে, এই সাপোর্ট সিস্টেমটা দেখানো হয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ভেন্টিলেশন ফ্যান। কয়লা খনির মধ্যে তো বায়ু সবসময় দূষিত হয়ে পড়ে, সেখানে শ্রমিকরা দীর্ঘক্ষণ কাজ করতে পারবে না, তাই সেখানে ভেন্টিলেটর দরকার। তো ভেন্টিলেশন কীভাবে হবে, এই ধরনের ফ্যান দিয়েই কিন্তু সেই ভেন্টিলেশন হবে। এটাও একটা ভেন্টিলেশন ফ্যান, এটা খুব মডার্ন টাইপের ভেন্টিলেশন ফ্যান। এটিও একটি ভেন্টিলেশন ফ্যান। আর এখানে দেখানো হয়েছে যে একটা কয়লা খনির ভেতরে যাবার এবং কয়লাতে বের করে আনার পদ্ধতিটা এখানে কিন্তু দেখানো হয়েছে। BITM এর 3D শোর জন্য আপনাদের আসতে হবে মেন বিল্ডিংয়ের 2nd ফ্লোরে, আর তার 3D শোটা হবে এখানে, যে 3D ভিশন বলে লেখা আছে ওখানে। আর ওটা ওই গেটটা দিয়ে চলে গেলেই পাবেন ক্যান্টিন। আর এখানেই আছে টেলিভিশনের ইতিহাস, কী করে টেলিভিশন তৈরি হলো, যেখানে ফার্স্টে CRT মনিটর, ক্যাথোড রে টিউব ডিসকভারি হলো, এটসেট্রা এটসেট্রা। তো এর জন্য আপনারা রাইট সাইড দিয়ে যদি শুরু করেন তাহলে দেখতে পারবেন যে টেলিভিশন কীভাবে সৃষ্টি হয়েছিল এবং টেলিভিশন কী করে অপারেট করা হয় সেটা কিন্তু। আর এখানে একটা লাইভ টেলিভিশনে একটা কোনো খেলা দেখানো হচ্ছে বর্তমানে, মানে টেলিভিশন সৃষ্টির কথা বলবো না, টেলিভিশন কী করে আমরা দেখতে পারি, কীভাবে এই সিগন্যালিং সিস্টেমটা কাজ করে। খুব প্রথম যুগে যেভাবে অ্যানালগ স্টুডিওতে টেলিভিশন শোগুলো অপারেট করা হতো তার একটা প্রোটোটাইপ এখানে দেখানো হয়েছে। এখানে অনেক কিছুই তখনকার দিনে লাগতো, চারকো মেকার লাগতো, মনিটর লাগতো, মানে CRT মনিটর, প্যাটার্ন জেনারেটর লাগতো, VCR লাগতো। এগুলো খুব আগেকার প্রোটোটাইপ আর কি, অনেক আগেকার, অনেকটাই আগে। আর যখন ভাল্ব দিয়ে ইউজ হতো, ভাল্ব টেকনোলজি যখন ছিল, এখনকার নয়, ওটা খুব আর্লি 90s আর্লি 20th সেঞ্চুরিতে ছিল, তখন কিন্তু ওই ফটো সেন্সিটিভ যে সেল আর ভাল্ব ইলেকট্রনিক্সের সাথে সাথে দূরে ছবি পাঠানোর সম্প্রচারের ব্যবস্থাটা প্রথম শুরু হয়। এবং 1908-এ জার্নাল অফ নেচার, যেটা USA থেকে এবং প্রকাশ হয়, সেখানে ব্রিটিশ সায়েন্টিস্ট সুইংটন CRT ক্যাথোড রে টিউব ফার্স্ট ডিসকভার করার কথা ঘোষণা করেন এবং সেটা থেকেই ভাল্ভ ইলেকট্রনিক্স এর উপর ডিপেন্ড করে ফার্স্ট জেনারেশন অফ টেলিভিশন ডিসকভারি হয়। তার কিছু প্রোটোটাইপ আর কিছু ইনস্ট্রুমেন্টেশন এখানে দেখানো আছে, আপনারা দেখতে পাবেন। ফিলিপস DG732, এগুলো কিন্তু সবই ব্যাকলাইট বলতে পারেন, ডিফারেন্ট টাইপসের। ডায়োড আছে, ট্রায়োড দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু এই টেকনোলজি থাকে, এটা একটা CRT আছে, ক্যাথোড রে টিউব, যেটা উইলিয়াম ক্রুকস ফার্স্ট ডিসকভার করেছিলেন আর কি, তারপর রনজেনকে দেখিয়েছিলেন। আর সেই CRTটাকেই সাধারণ কথায় আমরা বলতাম ছোটোবেলায় পিকচার টিউব, এভাবে বলা হতো। দেখুন পিছনের দিকে যে ইলংগেশনটা আছে ওটাই হচ্ছে পিকচার টিউব। তো এখনকার দিনে তো এইগুলো এই টেকনোলজি ইউজ হয় না। এটা হচ্ছে ভিন্টেজ ভাল্বগুলো দেখানো হয়েছে। আগেকার দিনে যে ভাল্ব কত বড় হতো, তার মানে টেলিভিশনটা সাইজে কত বড় হতে হতো এই ট্রান্সমিশনের জন্য। কারণ একটা জায়গায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা যেন বাকিরা দেখতে পান, সেই ট্রান্সমিশনের জন্য। আজকের দিনে তো ডিজিটাল ট্রান্সমিশন, সেটা অনেকই ছোট হয়ে গিয়েছে, কিন্তু তখনকার দিনে ট্রান্সমিশনের জন্য এত ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হতো। এবং দেখুন এখানে খুব সুন্দর লেখা রয়েছে হার্বার্ট হুভার, আপনারা জানেন 1927-এর 9th এপ্রিল গ্রাহাম বেল, যিনি বেল কোম্পানির ইনভেন্টর ছিলেন, তিনি প্রথম বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসে প্রকৃতপক্ষে আজ এই প্রথম দৃশ্য সম্প্রচার সম্ভব হলো। মানে 1927 সালে, আজ থেকে মাত্র 87 ইয়ার্স আগে পৃথিবীতে প্রথম ট্রান্সমিশন শুরু হয়। এখানে কিছু আপনারা করে দেখতে পারেন, যেমন যদি আপনারা এই চাকাটাকে নিচের দিকে তাড়াতাড়ি ঘুরিয়ে দেখেন তাহলে দেখবেন
যে একটা বিড়াল রয়েছে সেটা কিন্তু খুব জোরে দৌড়াচ্ছে, এর মধ্যে দেখতে হবে। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, এখানে একটা বিড়াল রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করি। কিন্তু যদি আপনারা খুব জোরে ঘোরান তাহলে এটা কিন্তু মানে এগুলোকে ইউজ করে মানে খুব যে কোনো ছবি যদি খুব জোরে ঘোরানো হয় তাহলে সেটা কিন্তু মুভির আকার নেয়, মুভিং পিকচার, তাই জন্য বলে মোশন পিকচার। খুব জোরে ঘোরান, দেখবেন এবার আপনার যেন মনে হবে যে বিড়ালটা বোধহয় ঘুরছে, দেখুন বিড়ালটা বোধহয় হাঁটছে এরকম মনে হবে। এটা রিয়েল আইতে দেখলে অনেক বেটার বোঝা যাবে। তো মোশন পিকচারের কনসেপ্টটাই কিন্তু এখান থেকে এসেছে, পুরো মোশন পিকচারের কনসেপ্টটা। এখানেও একটা জিনিস দেখতে পারেন, দেখুন আলবার্ট আইনস্টাইনের মুখ রয়েছে, যেটা আমরা এখান থেকেও কিছুটা বুঝতে পারবো। এবার যদি নবটাকে আমরা ঘুরিয়ে দিই, নবটাকে যদি জোরে ঘুরিয়ে দিই আর চাকতির মধ্যে দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আলবার্ট আইনস্টাইনকে যেন মনে হবে তিনি কথা বলছেন বা মুভ করছেন, এরকম মনে হবে। হ্যাঁ মনে হচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি। রয়েছে মেকানিক্যাল টেলিভিশন, তার ইতিহাস। যান্ত্রিক টেলিভিশন একটা চাকতি থাকে যার মধ্যে দিয়ে এই যে চাকতিটা দেখাচ্ছি, এই চাকতিটা রয়েছে যার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র কুণ্ডলী আকারে থাকে, আর যেটা দিয়ে ছবির সামনে স্ক্যানারের জন্য ঘোরানো হয়, এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা। আর ছবিটির প্রতিটি বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুলো ওই ছিদ্র দিয়ে প্রবাহিত হয় এবং ফটো সেলের ওপর গিয়ে আপতিত হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। এই যে ফটো সেলটা দেখাচ্ছি এর মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালে কিন্তু কনভার্ট হবে। যেই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যাবে সেগুলো একটা করে সিগন্যাল মানে সংকেত হলো, সেগুলো কিন্তু গ্রাহক যন্ত্র বা রিসেপ্টারে পাঠানো হবে। আর গ্রাহক যন্ত্রে যে বৈদ্যুতিক অ্যাম্প্লিফায়ার থাকবে সেই অ্যাম্প্লিফায়ারটা সংকেতগুলোকে অনেক বাড়িয়ে দেবে, অ্যাম্প্লিফাই করবে। আর তার সামনে নিয়ন লাইট জ্বালানো থাকবে, আর নিয়ন লাইটটা যেখানে একটা ফ্লিকার করবে মানে কাঁপবে আর কি, তখন তার মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহিত হবে এবং যে ছবিটি স্ক্যান হচ্ছে তার ঔজ্জ্বল্য আস্তে আস্তে বাড়বে। যেমন আমি ফ্লিকার করাবো তেমন তার ব্রাইটনেস বেড়ে যাবে। এবং নিয়ন লাইটের এই যে ফ্রিকোয়েন্সি এর উপর ডিপেন্ড করবে যে ছবিটার ক্ল্যারিটি কতটা আসবে। এভাবেই প্রথমকার দিনে কিন্তু এই ট্রান্সমিশনটা হতো। এখানে দেখুন তার একটা ছবি সুন্দর করে দেওয়া আছে, আপনারা রিয়েল লাইফে এসে যদি দেখেন, পড়েন, ধীরে সুস্থে বোঝেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে, কোয়াইট শিওর। আর এখানে আছে এটা মেকানিক্যাল টিভি, হাউ ইট ওয়ার্কস, যান্ত্রিক টিভি কীভাবে চলে সেটা দেখানো আছে। এবং সেই যুগে যারা যান্ত্রিক টিভি প্রথম আবিষ্কার করেছিলেন তাদের কথা আমি আর কি বলবো, মানে আমরা সবাই প্রায় তাদের কথা জানি। 1911 সালে প্রথম এটার প্রোটোটাইপ তৈরি হয়, তারপর 1926 সালে ক্যালম্যান্থিয়ানি অনেকটা কাজ করেছিলেন, 1927 সালে ফিলো ফার্মসওয়ার্থ তারও কাজ করেছিলেন, তাদের ব্যাপারে ডিটেল এখানে দেওয়া আছে, আপনারা এখানে তার প্রোটোটাইপটা দেখতে পারেন চাইলে। এখানে 3D শো এর জন্য আমি এসেছি। আমি এখন BITM এর সেকেন্ড ফ্লোরে আছি, যেখানে 3D শোটা খুব সুন্দর ছিল। আর এখানে আপনারা বাঁদিকে পাবেন ফিজিক্স গ্যালারি এই ডিরেকশানে, এছাড়া ডান দিকে এই ফ্লোরে ছিল টেলিভিশন গ্যালারি, আর অডিটোরিয়াম রয়েছে, 3D ফিল্ম শো রয়েছে, সব কিছুই দেখতে পারবেন এখানে। এখানে হচ্ছে 3D ফিল্ম শো, ম্যাথস গ্যালারি রয়েছে, আর এদিকে আছে বায়োটেকনোলজি গ্যালারি। এখানে DNA ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আছে, আর ম্যাথস গ্যালারি খুব সুন্দর বাচ্চাদের দেখার জন্য। আমি এখানে তরুণ স্যারের সঙ্গে কথা বলেছিলাম গতবারে। এখানে ফাউন্ডার মেম্বারের ছবি দেওয়া আছে বড় করে, নিচেটা খুব সুন্দর পালকি রয়েছে, সবচেয়ে পুরনো দিনের ট্রান্সপোর্ট সিস্টেম। আর থার্ড ফ্লোরেই রয়েছে ক্যান্টিন, এটা লিড বলদেওরাও বিড়লা, যিনি এই জমিটা দিয়েছিলেন বলে এটা তৈরি হতে পেরেছিল। আর এখানে গ্র্যাভিটেশনাল ওয়েভকে খুব সুন্দর এক্সপ্লেন করা আছে, এবং যিনি ডিসকভারার সায়েন্টিস্ট তিনি নিজে বোঝাচ্ছেন। আমার মনে হয় ইনি কিপ থর্ন হবেন। আর এছাড়া যতটুকু আমার জানা আছে রেন ওয়েজ আর ব্যারি ব্যারিস এরা গ্র্যাভিটেশনাল ওয়েভকে লাইভ ওয়েভ ডিটেক্টর দিয়ে প্রথম ডিটেক্ট করেছিলেন, তার ব্যাপারে ডিটেলস রয়েছে এখানে। এই হচ্ছে BITM
যেটা ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের তত্ত্বাবধানে 1959-এ 2 মে কলকাতায় এটা উদ্বোধন হয়। এটা গুরুসুধা দত্ত রোডে পাকসাটা 7 ক্রসিং থেকে কাছে একদম। তো সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি লন্ডনের সায়েন্স মিউজিয়াম আর মিউনিকের ডাচেস মিউজিয়াম এগুলো দেখে খুব মানে উৎসাহ করে একটা প্রস্তাব করেছিলেন জওহরলাল নেহরুর কাছে। এবং সেই সময় ঘনশ্যাম দাস বিড়লা ছিলেন বালিগঞ্জে 18 নম্বর স্টোর রোড, যেটা এখন নতুন হচ্ছে 19A গুরুসদয় দাস রোড। সে তার কিছু জমি ছিল, জায়গা ছিল, তিনি সেই জমিটা কিন্তু এই নির্মাণের জন্য দান করেন এবং সেখানেই তৈরি হয় বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম। প্রথম দিকে এখানে রেগুলার যাতায়াত ছিল বিধানচন্দ্র রায় এবং মহান সমস্ত বৈজ্ঞানিকদের। এবং সত্যি কথা বলতে কি, কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক হুমায়ুন কবির 1959 সালের 2 মে এটার উদ্বোধন করেছিলেন। প্রথম দিকে প্রদর্শিত হতো শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাটমিক ফিজিক্স, মেটালার্জি আর এটসেট্রা। কিন্তু পরবর্তীকালে অনেক কিছু এখানে অ্যাড অন হয়েছে। অ্যাড অনগুলো যেমন 1962 সালে মোটিভ পাওয়ার, 1963 সালে কমিউনিকেশন, আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা মাইনিং, যেটাকে কোল মাইন্স বলা হয়, সেটা এইদিকে আছে, আমি দেখাচ্ছি। এটা 1964 সালে সেটা কিন্তু অ্যাড হয়েছিল। আর 1973 সালে অ্যাড হয়েছিল ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টটা হচ্ছে এই যেটা দেখাচ্ছি আমি তার বাঁ দিকে, আর কোল মাইন্সটা হচ্ছে এটা দেখাচ্ছি তার ডান দিকে। কোল মাইন্সটাই অ্যাকচুয়ালি ওই মাইনিং এখনকার দিনে। এটা হচ্ছে মেন বিল্ডিং, এটা বিল্ডিং চত্বর। আর এছাড়াও আন্ডারগ্রাউন্ড মকআপ কয়লা খনিটা তো 1983-তে ফুল ফ্লেজেড ওয়েতে এটা চালু হয়। আর 1984-এ অ্যাটম বা পরমাণুর বিষয়ে এখানে প্রদর্শিত হয়। সেই প্রদর্শনীটা আজও চলছে। 1965 থেকে বাচ্চাদের জন্য একটা সায়েন্স ডেমনস্ট্রেশন SDL এখানে লেকচারের ব্যবস্থা করা হয়। যদি আপনারা কখনো স্কুলের বাচ্চাদের নিয়ে আসেন বা যে কোনো গ্রুপে আসেন, 25 জনের বেশি হলেই ডিসকাউন্ট পেয়ে যাবেন। জেনারেল এন্ট্রি ফিজ হচ্ছে 40 রুপিস, কিন্তু অনেকজন একসাথে আসলে তার উপর যথেষ্ট ডিসকাউন্ট আছে। শেষ পর্যন্ত 10 টাকা করে পার হেডও হয়ে যেতে পারে যদি আপনি স্কুল থেকে বা কোনো রকম এডুকেশনাল ইনস্টিটিউট থেকে আসেন। এটা সত্যি ভারতবর্ষের মানে সবথেকে প্রথম এরকম ধরনের মিউজিয়াম আর কি। এটার জন্য যতই বলবো ততই কমই হবে বলা। প্রথম অমলেন্দু বসু ছিলেন এখানে 1959 থেকে 65, আবার 71 থেকে 74 পর্যন্ত। এরপরে সরোজ ঘোষ ছিলেন, প্রফেসর সরোজ ঘোষ সবাই জানেন, 1965 থেকে 71 পর্যন্ত, বা 74 থেকে 79 পর্যন্ত। অধ্যাপক সমর বাগচি ছিলেন 79 থেকে 91 পর্যন্ত। সমরেশ গোস্বামী ছিলেন 91 থেকে 2004 পর্যন্ত। জয়ন্ত স্থানপতি ছিলেন 2004 থেকে 2008 পর্যন্ত। আর ভেঙ্কট সুব্রমণিয়াম স্যার ছিলেন 2018 থেকে 22 পর্যন্ত, ইন বিটুইন কোভিডেও। আর এখন বর্তমানে আছেন ডক্টর শুভব্রত চৌধুরী, 2022 থেকে উনি আছেন। আর এখানে এই যে রুমটা, এটার মধ্যেই কিন্তু সমস্ত যত ইন্টারেস্টিং ম্যাথামেটিক্স গ্যালারি, ফিজিক্স গ্যালারি সবগুলো রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা কন্ট্রা রোটেটিং প্রপেলার। এটা 3 ব্লেডেড প্রপেলার, যেটা 1946-এ অ্যাসেম্বলড হয়েছিল হায়ার এফিসিয়েন্সি দুটো প্রপেলারের জায়গায়। এটা কিন্তু রোলস রয় তে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়। এটা সায়েন্স মিউজিয়াম UK এখানে ডোনেট করেছেন। আর এটা সামনে যেটা আছে হচ্ছে 220 হর্স পাওয়ারের 9 সিলিন্ডার কন্টিনেন্টাল রোটারি অ্যারো ইঞ্জিন। এটাও এখান থেকে আনা হয়েছে। আর এখানে দেখানো হয়েছে 2023-তে নোবেল প্রাইজ যারা উইনার, যেটা নিয়ে আমি জয়েস ভিশনে আগে কথা বলেছিলাম। এবং সেখানে ফিজিক্সের যে নোবেল প্রাইজের যে বিষয়, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। 1987-এ অ্যানে হুইলার প্রথম লেজার দিয়ে একটা নোবেল গ্যাসের মধ্যে একটা ওভারটন প্রডিউস করতে সক্ষম হয়েছিলেন। 1990-তে তিনি এক্সপ্লোর করেন মেকানিজমটা, যে ওভারটনগুলো কীভাবে দেখা যাবে। আমরা বলেছিলাম যে অক্টাসেকেন্ড লেজার,
যে কত কম সময়ের মধ্যে আমরা একটা লেজারকে ফাইন্ড করতে পারি। দেখুন 1987 থেকে 1990s, তারপর 94, 2001, লাস্ট 2023-তে কিন্তু এরা নোবেল প্রাইজ পেলেন, আপনারা জানেন। এটা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, এবং সেখানে দেখানো হয়েছে যে একটা অ্যাটম ফিল্ডে একটা লেজার কীভাবে একটা ওভারটন প্রডিউস করতে পারে। এটা কিন্তু ফার রিচিং অ্যাপ্লিকেশনস থাকবে ইন ফিউচারে, এই নিয়ে কোনো কথা নেই। ফার রিচিং অ্যাপ্লিকেশনস ম্যানকাইন্ডের না থাকলে তো নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয় না। নোবেল প্রাইজের এমব্লেমটা দেখালাম আর কি। আর এখানেই রয়েছে কোল মাইন্স। কোল মাইন্স আমি একটু আগে ভিজিট করেছিলাম। এটা একটা সিম্পল স্টিম ইঞ্জিন, দেখুন কেমন মুভ করছে। সিম্পল স্টিম ইঞ্জিন। এটা কীভাবে স্টিম ইঞ্জিন ওয়ার্ক করে সেটা দেখানো হয়েছে। দেখুন কীভাবে পিস্টনটা চলছে এবং কীভাবে হুইলটা মুভ করছে। এটা হচ্ছে মেরিন স্টিম ইঞ্জিন। খেয়াল করুন কীভাবে ঘুরছে, বাটনটা প্রেস করুন। মেরিন স্টিম ইঞ্জিন একটা।